2024 লোকসভা নির্বাচনে জয় নিয়ে শাসক বিজেপির আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। সেই আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছে দলের সর্বস্তরের নেতৃত্বদের মধ্যে। তাদের দাবি, ক্ষমতায় ফিরছে তৃতীয়বার বিজেপি সরকার, আর আসন এবার 400 পার। অন্যদিকে বিরোধীরা বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিভাজনের রাজনীতি ও বিপন্ন গণতন্ত্র ইত্যাদির মতো নানান ইস্যুকে সামনে রেখে ব্যাপকভাবে বিজেপি বিরোধী প্রচার চালাচ্ছে। এদিকে রাজ্যে যখন বিজেপি নেতৃত্বরা ইন্ডিয়া মঞ্চের কংগ্রেস সিপিআইএম জোটকে অশুভ বলে কটাক্ষ করছে, তখন বিরোধী শিবির তিপ্রামথার সাথে বিজেপির জোটকে জনজাতিদের ঠকানো ষড়যন্ত্র বলছে। দেশের মানুষ উন্নয়নের নিরিখে তাদের মতামতের জানান দেয় ভোট বাক্সে। তাই প্রতিবার নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করে তাদের আমলেই দেশে বা রাজ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। 2047 সালে অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার 100তম বর্ষে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই লক্ষ্যেই কাজ করে চলেছে বর্তমান সরকার, এমনটাই দাবি করে শাসক শিবির। তবে 2014 থেকে 2024 বিগত 10 বছরে কতটা উন্নত হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ? পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে বিগত 10 বছরে? রাজ্যে বিজেপি ক্ষমতা দখলের পর বিগত 6 বছরে কতটা উন্নত হয়েছে ত্রিপুরা? রাজ্যের গ্রাম পাহাড়ের জনজাতি অংশের মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নয়ন হয়েছে? রাজ্যবাসীর হিতে বর্তমান সরকার কি কি করেছে এবং আগামী দিনে কি কি করতে চলেছে, সেই সব নানান বিষয় বিস্তারিত জানতে আজ আমাদের এই বিশেষ টকশোর আয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্বাগত। নমস্কার, শুভ নববর্ষ বাংলা সবাইকে ধন্যবাদ। এই নববর্ষের মধ্যে সবার ঘরে শান্তি নিয়ে আসুক, ত্রিপুরার শান্তি সম্প্রীতি ভাইচারি মজবুত হোক। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা বিকাশ বাবু, এবং আজ পয়লা বৈশাখ, দর্শক বন্ধু আপনাদেরও শুভেচ্ছা। পাশাপাশি বিকাশ বাবু, রাজ্যের দুটো আসন, লোকসভা আসনে আপনারা রেকর্ড ভোটে জয়ী হবেন বলে প্রচার শোনা যাচ্ছে। কিসের ভিত্তিতে এতটা আত্মবিশ্বাস? রাজ্যের জনগণ বিজেপিকে ভোট দেবে কেন বলে মনে করছেন? নমস্কার, ভালো আপনি প্রশ্ন করছেন। যেটা বিগত দিনে রেকর্ড সৃষ্টি করবে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচনে দুটো সিট। পশ্চিম ত্রিপুরায় আমাদের মুক্তিদাতা বিপ্লব দা এবং পূর্ব ত্রিপুরায় আমাদের রাজ ফ্যামিলির রাজকন্যা কৃতি দেববর্মা, উনি পূর্ব ত্রিপুরায় প্রার্থী, এবং পশ্চিম ত্রিপুরায় আমাদের মুক্তিদাতা বিপ্লবজি প্রার্থী। কেননা বিগত 35 বছরে আমাদের বাম বন্ধুরা জনজাতিকে যেভাবে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত করেছেন, আজকে জনজাতিরা বুঝে গেছে যে সিপিএম নামক এক সরকার আমাদেরকে বহুত বঞ্চিত করেছেন, আমাদেরকে অনেক পিছিয়ে ফেলেছে। তার জন্য জনজাতিরা বুঝার পরে 2018 সনে সিপিএমদেরকে বিদায় দিয়েছে। আজকে 2023-এর মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে জিতেন বাবুকে আমি বলছি, একটা সিটও পাইনি তারা। জনজাতি সিট 20টা সিট আছে আমাদের, একটা সিটও পাইনি। জিতেন বাবু কোথায় দাঁড়িয়ে আছে? সাবরুম, এটাও সাবরুম, সংরক্ষিত সিট না এটা। জিতেন বাবু, আপনাদেরকে বলছি যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম নামক আর এই পার্টি আর আসবে না। জনজাতিরা আপনাদেরকে বিশ্বাস করে না, কারণ জনজাতি আপনাদেরকে সুযোগ দিয়েছে 35 বছর। আমাদের জনজাতিদের জন্য কি করেছেন আপনারা বলুন? এই 35 বছরে আপনাদের আমলে, সিপিএম এর আমলে জনজাতিদের শিক্ষার ব্যবস্থা একদম তলানিতে গিয়েছে। একলব্য স্কুল আমাদের আমলে 35 বছরে মাত্র 4টা, আর আমাদের সরকার আসার পরে 6 বছরে আমরা 17টা স্কুল, নতুন 17টা একলব্য করেছি। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ জানাই, এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর মানিক সাহাজিকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমাদের জনজাতির জন্য শিক্ষা, পানীয় জল, তারপরে ঘর, রাস্তা সব হয়েছে। 35 বছর যে জিনিস করতে পারে না, আপনার 70-75 বছর যে জিনিস হয়নি আমাদের সরকার আসার পরে
মোদিজির আসার পরে আমাদের জনজাতিদের জন্য উন্নতি, শিক্ষা দীক্ষা, মানোন্নয়ন হয়েছে। আমি তার জন্য আমি গর্ব করে বলছি, আগামী লোকসভা নির্বাচন 24 লোকসভা নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে। কারণ জনজাতিরা বুঝে গেছে একমাত্র মোদিজি ছাড়া আমাদের কোনো আর বিকল্প নেই, মোদিজি ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। মোদিজি একমাত্র পারে আমাদের জনজাতিকে নর্থ ইস্টকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ জানাই এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিকাশবাবু, আপনি বলছেন যে বামফ্রন্ট আমলে কিছু করা হয়নি, আপনি বামফ্রন্ট আমলের কথা বলছেন, কিন্তু বামফ্রন্টের যে প্রাক্তন যারা নেতৃত্বরা বা বর্তমানে যারা নেতৃত্ব রয়েছে, বামফ্রন্ট বরাবরই বলে আসছে যে জনজাতিদের যদি সঠিক কোনো উন্নয়ন হয়ে থাকে, বাস্তবে জনজাতিদের যদি উন্নয়ন হয়ে থাকে, তাহলে বামফ্রন্ট আমলই হয়েছে। এমনকি শোনা যায় যে আজ যারা শহরে বা শহরতলিতে যেসব সম্ভ্রান্ত জনজাতিদের দেখা যায়, যারা শিক্ষিত অংশের বা যারা হয়তো অনেকদিন আগে থেকেই চাকরি পেয়ে শিক্ষা দীক্ষা লাভ করে আজ ওয়েল এস্টাবলিশড যাদেরকে আমরা বলি সমাজে, ওনারা সবাই বামফ্রন্ট আমলেই চাকরি পেয়েছিলেন বা শিক্ষা দীক্ষা লাভ করেছিলেন বলে আজ এস্টাবলিশ বলে ওনারা দাবি করেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা আপনারা বলেন এবং আমরাও শুনি, এখন এই প্রকল্পগুলোর সুবিধা গ্রাম ত্রিপুরার প্রান্তিক নাগরিকরা এবং বিশেষ করে জনজাতি নাগরিকরা কতটা সঠিকভাবে পাচ্ছে? আমি আমার বিধানসভার কথাই বলছি, যেটা ননুয়াছড়া, কাকড়াছড়া, যেটা হলদিয়া, সেখানে গত দিন আমাদের জনজাতির ঘরে বিশুদ্ধ জল পৌঁছত না। আমাদের সরকার আসার পরে এখানে সোলারের মাধ্যমে নুনাছড়ার জায়গার মতো, নুনাছড়া কাকড়াছড়া জায়গার মতন এখানে আমাদের জনজাতিরা বিশুদ্ধ জল পেয়েছে। এটাই আমাদের গর্ব। যেটা আমার বিধানসভা আমি বলছি, গত দিন কংগ্রেস আমলেই বলুন, সিপিএম আমলেই বলুন, বিশুদ্ধ জল পর্যন্ত পায়নি আমাদের জনজাতি। আজকে ঘরে ঘরে জল পেয়েছে, সবার ঘরে বিজলি এই কারেন্ট গিয়েছে, সোলার কারেন্ট গিয়েছে, সবার ঘরে রেশনের ব্যবস্থা হয়েছে, ঘরের ব্যবস্থা হয়েছে, কারোর ঘরে নেই। আমার সবচেয়ে বিধানসভা আমাদের সবচেয়ে এই জনজাতি এরিয়ার মধ্যে আমাদের সবচেয়ে রিমোট এরিয়া আমার এই বিধানসভা, কৃষ্ণপুর বিধানসভা, একদম লাস্ট বর্ডার গঙ্গানগর অবধি, এদিকে জগবন্ধু পর্যন্ত আছে আমার এই বিধানসভা। সেখানেই আমার এখন জল পৌঁছে গেছে। তার জন্যই আজকে বলতে হয় 30-35 বছর আপনারা কি করেছেন, জনজাতিদের কি করেছেন। আজকে আমি আসার পরে 17টা নতুন স্কুল, একলব্য স্কুল হয়েছে। এই বছরে 6টাই একলব্য স্কুল ওপেন করা হবে, 6টা নতুন, যেটা 17টা স্কুল অবধি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এর মধ্যে 6টা স্কুল এখন টেস্ট হয়ে গেছে, ভর্তি কাজ শুরু হচ্ছে। 6টা স্কুলের মধ্যে আমাদের জনজাতির যারা ছেলেমেয়েরা পড়াশোনা করবে। এটাই তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। শিক্ষা দীক্ষা যে জাতি উন্নত হয় সেই জাতিই তো ডেভেলপ হয়। আমরা শিক্ষা দীক্ষার উপরে জোর দিচ্ছি। জনজাতিরা কিভাবে আগে, স্কুল আছে মাস্টার নেই, স্কুল আছে টিচার নেই। অবস্থা কি সিপিএম এর আমলে? সব স্কুল আছে কিন্তু টিচার নেই। অবস্থা কি আমাদের জনজাতিরা, শিক্ষার মান কোথায়? আজ থেকে কয়েকদিন আগেও তিপ্রামথার, আজ এখন তিপ্রামথার সাথে আপনাদের অ্যালায়েন্স, কিন্তু তিপ্রামথার নেতৃত্বরা এডিসি এলাকাতে কোনো ধরনের উন্নয়ন হয়নি বা এডিসি এলাকাতে বিভিন্ন উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ করত। এখন বর্তমানে এডিসি, ত্রিপুরার যে এডিসি এলাকাগুলোর পরিস্থিতি কেমন এবং সেখানে সরকারি সুযোগ সুবিধা কেমন পৌঁছচ্ছে? সিপিএম তো সারা এডিসি তো ত্রিপুরা মথতে এসেছে কত বছর হয়েছে, ওরাই তো চালাচ্ছে সারা। এই যে এডিসি শুরু হওয়ার পর তো ওরাই তো চালাচ্ছে, পুরা এডিসিকে পুঙ্গ করে দিয়েছে, ওরা পুরা পুঙ্গ করে দিয়েছে। এডিসির মধ্যে আমরা চাইছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে এডিসিকে উন্নতি করতে হবে। তার জন্য আমরা এডিসিকে যা যা প্রয়োজন, যা যা সাহায্য, এটা আমরা দিচ্ছি আমাদের সরকারের তরফ থেকে। আগামী দিন এডিসির যা উন্নতি করতে হয় আমরা করব। এটা আমাদের রাজ্য সরকার এবং এডিসি সরকার মিলে আমরা একসাথে কাজ করব। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি করতে হয়, আমরা এডিসিকে এই ডেভেলপমেন্ট করতে হবে। জনজাতিদেরকে ডেভেলপমেন্ট করতে গেলে এডিসিকে ডেভেলপমেন্ট করতে হবে। তাই আমরা একসঙ্গে কাজ করব আগামী দিন। বিকাশবাবু, আমরা যদি নির্বাচনের মুখে, কিছুদিন আগে আমরা দেখলাম তিপ্রামথার সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছে, তার আগে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। এখন ঠিক নির্বাচনে, লোকসভা নির্বাচনের আগে এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে জল অনেকটা গড়িয়েছে। আপনি সেদিন দিল্লিতে উপস্থিত ছিলেন যেদিন এই চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা আজ আপনার কাছে একটু আমরা বিভিন্ন
ভাবে বিভিন্ন নেতৃত্বদের কাছ থেকে শুনেছি, ওনারা বলেছেন, কিন্তু সেই দিন সেই চুক্তি যখন স্বাক্ষরিত হয় সেখানে ছিলেন এমন কেউ আমাদের এই টক শোতে এখন অব্দি আসেননি। আপনি আজ প্রথম এলেন। আপনার কাছে জানতে চাইবো যে সেই যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি স্বাক্ষরিত হবার ফলে জনজাতিরা কিভাবে লাভবান হবে? এটা ভালো প্রশ্ন করেছেন আপনি। আমি প্রথমেই মোদিজিকে ধন্যবাদ জানাই, অমিত শাহকে ধন্যবাদ জানাই, এবং আমাদের এখানের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে এবং যিনি ত্রিপুরা মাথার ফাউন্ডার বোবাগরাকে আমি ধন্যবাদ জানাই। এতদিন পরে আমরা ঠিক একটা নেতৃত্ব পেয়েছি, অমিত শাহজিকে পেয়েছি। অমিত শাহজি যেদিন আমাদের চুক্তি হয়েছে, আমিও ছিলাম সেদিন দিল্লিতে, অমিত শাহজি বলেছে যত জনজাতিদের বঞ্চিত হয়েছে, যেটা এই ৩৫ বছর তারপরে কংগ্রেস যারা আমাদের জনজাতিকে ঠকিয়েছে, এটা আর হবে না। জনজাতিদের যা অধিকার সব ফিরিয়ে দেওয়া হবে। আগামী লোকসভার পরে ৬ মাসের পরে কমিটি করা হবে। আমাদের যা অধিকার আছে, জনজাতিদের যা অধিকার, রাজনৈতিক অধিকার, এই ল্যান্ডের অধিকার, যা যা অধিকার আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলছে যা যা হয়েছে এটা বিগত দিন হয়েছে, আর হবে না। জনজাতিদের যা অধিকার আছে সব ফিরিয়ে দেওয়া হবে। তার জন্য আমি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীজিকে, মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী আমার অমিত শাহজিকে ধন্যবাদ জানাই। আগামী দিন আমাদের জনজাতিদের একটা মুক্তি আসবে, কারণ বিগত দিন কংগ্রেসও আমাদের কিছু করে নাই, সিপিএমও আমাদের ঠকিয়েছে। সিপিএম আমাদের গরিব গরিব বলে সব জনজাতিকে গরিব বানিয়েছে। তার জন্য আমি মনে করি যে আগামী দিন আমাদের যে মোদিজির নেতৃত্বে এবং অমিত শাহজির নেতৃত্বে আমাদের জনজাতিদের অনেক আমরা মুক্তি পাব, এবং আগামী দিন আমাদের ভবিষ্যৎ ভালো হবে। বিরোধীরা প্রচার করছে যে এই চুক্তির ফলে, এই চুক্তিতে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা তো উল্লেখ নেই যে কবে নাগাদ আপনাদের এই সুবিধা বা এই যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, ল্যান্ড রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট বা কালচারাল রাইটস, এই সব রাইটসগুলোর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। পাশাপাশি বলা হয়েছে যতদিন না কোনো কমিটি গঠন হয় এবং এটার উপর কাজ চলছে, ততদিন জনজাতি অংশের মানুষেরা কোনো ধরনের অ্যাজিটেশন বা আন্দোলন কোনো রকম সংগঠিত করতে পারবে না। তাহলে জনজাতিদের আন্দোলন করার বা তাদের অধিকারের কোনো লড়াই করার, আন্দোলন করার অধিকার কেড়ে নিয়েছে বলে, এই চুক্তি কেড়ে নিয়েছে বলে ওনারা কিন্তু প্রচার করছে। কি বলবেন? আরে সিপিএম তো সারা জীবনই লড়াই ছাড়া কোনো কিছু নাই। তার একটাই স্লোগান ছিল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই করবে কে, তুমি আমার আবার কি? শুধু লড়াই লড়াই লড়াই, লড়াই ছাড়া কি আছে বলুন? সিপিএম আসার পরে, আমি বলছি তো, সিপিএম আসার পরে জাতিগত দাঙ্গা হয়েছে, বাইয়ে বাইয়ে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, শান্তি সম্প্রীতি বিনষ্ট হয়েছে সিপিএম এই দেশে আসার পরে। আজকে দেখুন মোদিজি আসার পরে সারা নর্থ ইস্ট দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে দেখুন, শান্তি সম্প্রীতি সব জায়গায় আছে। যদি সিপিএম নামক একটা দল সন্ত্রাস, যে সন্ত্রাস দল, আমি তো উগ্রবাদী দল বলবো ওদেরকে, সন্ত্রাস দল, আজকে সিপিএম আসার পরে ট্রাইবাল বাঙালি কত আমাদের ভ্রাতৃত্ব আসিল, ৮০ সনের দাঙ্গা, ২০০০-এর দাঙ্গা, ২০০৩-এর দাঙ্গা। আমার গ্রামের কমসে কম ৫,০০০ ফ্যামিলি ছিল, বাঙালি ফ্যামিলি, আজকে নেই। বলুন কার আমল ছিল? মানিক সরকার, নৃপেন চক্রবর্তী, দশরথ দেববর্মা, শেষ। আজকে সিপিএম আসলে দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গা ভ্রাতৃত্ববাদ শুরু হয়ে যায়। আজকে মোদিজি আসার পরে পুরা ভারতবর্ষ শান্তি, পুরা নর্থ ইস্ট শান্তি, আজকে ত্রিপুরা শান্তি। তার জন্য শুধু লড়াই চাই লড়াই চাই লড়াই চাই, আন্দোলন চাই, আন্দোলন আন্দোলন। কোনো কিছু পাইতে গেলে আন্দোলন আন্দোলন, 10 দফা 20 দফা 30 দফা। এখন বিজেপি যেগুলো প্রজেক্টগুলো চলছে, কোনো আন্দোলন ছাড়া, ঘরে বসে সব পায়, ঘরে বসে সব পায়, কোনো আন্দোলন নেই। বিনা আন্দোলনে তারা তো যে কোনো হইলে আন্দোলন আন্দোলন আন্দোলন, আন্দোলন করার কোনো দরকার নেই। মোদিজি আসে মতে, মোদিজি है तो मुमकिन है, মোদিজি है तो 100% গ্যারান্টি। কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কেউ প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়ে বলতে পারে না। একমাত্র মোদিজি বলছে মে গ্যারান্টি হো ভাই, গ্যারান্টি মে মোদি কা গ্যারান্টি। কোনো প্রধানমন্ত্রী আজকে পর্যন্ত বলছে নাই তো কেউ। আজকে প্রধানমন্ত্রী বলছে যে মে মোদি কা গ্যারান্টি, বিকশিত ভারত।
প্রধানমন্ত্রী গ্যারান্টির কথা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, আপনারাও বলছেন মোদীকে গ্যারান্টি, কিন্তু বিরোধীরা বলছে যে দেশে একনায়কতন্ত্র চলছে এবং প্রত্যেকটা আসনে আপনারা বলছেন যে সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে। তো বিরোধীরা বলছে একনায়কতন্ত্র চলছে, দেশের গণতন্ত্র বিপন্ন, এবং আপনি ল অ্যান্ড অর্ডার কথা বলছেন যে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এলে তো সংবিধানই পাল্টে ফেলবে। এটা তারা অবাস্তব কথা বলে। বিজেপি আসার পরে দেশের মধ্যে শান্তি হয়েছে, বিজেপি আসার পরে সবাই সুস্থভাবে বুদ্ধ দিতে পারছে। গতদিন তো সিপিএম এর আমলে তো আমরা বুদ্ধ দিতেই পারিনি। আমার ঘরের কথা আমি বলছি, আমার দিদি, আমার আপন জামাই বাবু সিপিএম এর খুন হয়েছে, সিপিএম এর আমলে খুন হয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর ছিল। উত্তর তো দেন মানিক বাবু, আপনি উত্তর দেন। দর্শক এই যে জিতেন বাবু, আপনি উত্তর দেন। আমার ফ্যামিলির মধ্যে আক্রমণ হয়েছে, এক নায়কতন্ত্র আপনাদের আমলে ছিল, কথা বলতে পারতো না, মানুষের অধিকার খর্ব করেছেন আপনারা। আজকে আমাদের ডক্টর মানিক স্যারজির নেতৃত্বে সব ওপেনলি সবার অধিকার আছে, কোনো কারো অধিকার খর্ব করে কোনো রাজনৈতিক লিডার বলতে পারবে না খুন হয়েছে বলে। আপনাদের আমলে কত খুন হয়েছে, কত মার কুল খালি হয়েছে, কত ভাই খালি হয়েছে, কত মা খালি হয়েছে, কত ছেলে খালি হয়েছে। লজ্জা লাগে না আপনাদের? এই কথা বলুন, লজ্জা থাকার দরকার আছে আপনাদের। আমাদের বিজেপি আসার পরে শান্তি সম্প্রীতি ভাইচারি মজবুত হয়েছে। বিকাশবাবু, কংগ্রেস এবং সিপিএম রাজ্যে জোট করা, যেহেতু সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া মঞ্চে দুটো দলই এসছে, ইন্ডিয়া মঞ্চে বিভিন্ন বিরোধী দল এক মঞ্চে এসছে, তো সেখানে ইন্ডিয়া মঞ্চে কংগ্রেস সিপিএম রাজ্যে জোট করায় বিজেপির লড়াইটা সহজ হলো না কঠিন হলো বলে আপনার মনে হয়? আমাদের একদম বিরোধী বলতে আমরা তো দেখি না। কার সঙ্গে বিরোধী করবে? মানুষ তো বুথ দিবে না, তো ওদেরকে বুথ দিবে না, মানুষ ঘৃণা করে ওদেরকে। সিপিএম কংগ্রেসকে ঘৃণা করে, বুথ পাবে না তো। রেজাল্টের দিন আপনি দেখবেন ওদের দাবা খালি হবে, মানুষ বুথ দিবে না। কেন বুথ দিবে? ওরা উপরে উপরে অ্যালায়েন্স হয়েছে, বর্মন পরিবার এবং এই চৌধুরী আমাদের জিতেন বাবু, তারা অ্যালায়েন্স হয়েছে, নিচে তো অ্যালায়েন্স হয়নি। আজকে সিপিএম কংগ্রেস কত ভাই খালি হয়েছে, সিপিএম এর আমলে কত কংগ্রেস ভাই খালি। অপরাধ কি? কংগ্রেস করার অপরাধে। অপরাধ কি? কংগ্রেস করার অপরাধে। আজকে বীরচন্দ্র মনু বলুন, কত সিপিএম এর ভাই খুন হয়েছে, কার হাতে খুন হয়েছে? হ্যাঁ, এটা ভাবুন আপনারা। নিচে অ্যালায়েন্স হয়নি, নিচের মানুষ আমাদেরকেই বুথ দিবে, মোদিজিকেই বুথ দিবে, ডাব্বা খালি হবে। আপনাদের যে কাহিনী, আগে তো লুকিয়ে চুরিয়ে আপনারা দিল্লিতে প্রেম করছেন, এখন তো খুললাম প্রেম করছেন। এখন মানুষ বুঝে গেছে, আপনাদের চরিত্রতা মানুষ বুঝে গেছেন, আপনাদের চরিত্র মানুষ বুঝে গেছেন। তার জন্য আপনাদেরকে মানুষ ঘৃণা করছে, বুথ দিবে না তো আপনাদেরকে, বুথ দিবে না আপনাদেরকে মানুষ ঘৃণা করছে। বুটের বাক্সের মধ্যে জবাব হবে এটার। আগামী 19 তারিখ আপনাদের এই পশ্চিম ত্রিপুরার মধ্যে জবাব দেবে আপনাদেরকে মানুষ। ভোট পাবে না মানুষ, নিচের মানুষ আপনাদেরকে একদম ঘৃণা করে, আপনারা উপরে উপরে অ্যালায়েন্স করেছেন, ভোট পাবে না। বিরোধীরা, আপনারা বিরোধীদের জোটকে বলছেন মানুষ ঘৃণা করছে, মানুষ অশুভ জোট বলছেন, অথচ বিরোধীরা কিন্তু আপনাদের জোটের দিকে আঙ্গুল তুলছে। তীব্রামথার সাথে অ্যালায়েন্স করেছেন বলে তীব্রামথাকে তো বিরোধীরা শিকারী মোড়ক বলছে, এবং নির্বাচনের আগে এই অ্যালায়েন্সে বিজেপি কিভাবে লাভবান হলো সেটা নিয়েও প্রশ্ন হচ্ছে। এখন শুধুই কি ভোট ব্যাংক, নাকি অন্য কোনো লাভ রয়েছে এখানে লুকিয়ে আছে বিকাশবাবু? আমাদের ভূবগরা ভাবছে যে মোদিজি ছাড়া আর ভারতবর্ষের মধ্যে কেউ মানে ডেভেলপমেন্ট করতে পারবে না, মোদিজি ছাড়া আমাদের জনজাতিকে ডেভেলপমেন্ট করতে পারবে না। তার জন্যই ভূভাগরা আজকে আমাদের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে। আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কারণ আমাদের জনজাতিকে যদি এগিয়ে নিতে যেতে হয়, জনজাতিদের ডেভেলপমেন্ট করতে হয়, একমাত্র মোদিজি ছাড়া কেউ পারবে না। কারণ দীর্ঘদিন আপনারা দেখছেন সিপিএম কংগ্রেস ভারতবর্ষে রাজত্ব করেছে, কোনো কিছুই হয় নাই তো। আমাদের জনজাতিরা রাস্তার ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, ঘরে। আজকে মোদিজি আসার পরে সবার ঘরে ঘরে ঘর হয়েছে, রেশন ফ্রি হয়েছে, কিষাণ সম্মান নিধি হয়েছে, আয়ুষ্মান কার্ড হয়েছে, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা হয়েছে, স্বাস্থ্যের সুরক্ষা হয়েছে, স্বাস্থ্যের ব্যবস্থা হয়েছে, সব ব্যবস্থা। তার জন্যই মোদিজি ছাড়া কোনো বিকল্প নেই।
জনজাতিরা বুঝে গেছে যে আমাদের একমাত্র মোদিজি আমাদের ভগবান। মোদিজি ছাড়া আমাদের এই ত্রিপুরা রাজ্যে আগামী দিন আমাদের কিছু করতে পারেন। দেখুন আপনারা যে কংগ্রেস সিপিএম কি করছে। আমাদের এখন মোদিজি আসার পরে ন্যাশনাল হাইওয়ে কয়টা হয়েছে? ন্যাশনাল হাইওয়ে আজকে ন্যাশনাল হাইওয়ে আগরতলা ধর্মনগর, আগরতলা খোয়াই হয়ে কমলপুর হয়ে আজকে বড় বড় রাস্তা। এদিকে এই খোয়াই হয়ে অমরপুর হয়ে অম্পি হয়ে এটাও একদম সাবরুম পর্যন্ত এটা ন্যাশনাল হাইওয়ে। যেটা মনু হয়ে একদম এটা মিজোরাম যাবে এটাও ন্যাশনাল। বড় বড় ন্যাশনাল হাইওয়ে হয়েছে, এয়ারপোর্ট হয়েছে। দেখুন আপনারা, সবচেয়ে বেশি গর্ব হয় আমাদের মোদিজিকে। আমাদের এই বিমানবন্দর আমাদের মহারাজের নামে আমাদেরকে সম্মান করিয়েছে। আমাদের মহারাজের নামে বিমানবন্দর দিয়েছে। এই রিসা আজকে আমরা গর্ব বলে বলতে পারি, এই রিসাকে আমাদের সম্মান দিয়েছে। রিসা আমাদের ইজ্জত, রিসা ঐতিহ্য আমাদের রিসা। মোদিজি আমাদেরকে এই রিসা আমাদের সম্মান দিয়েছে। আজকে তাদের আমাদের জনজাতিদের জন্য যে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছিল আমাদের ভাষা সংস্কৃতি, আজকে আমাদের সরকার আসার পরে সব আপগ্রেড হচ্ছে। এখন আজকে বড়মুড়া বলুন, তারপরে এই গন্ডাছড়া গন্ডা তৈসা, বড়মুড়া হাতাই কত, এই ধুমাছড়া হকু তৈসা, আমাদের যা ছিল আগে, আজকে আমাদের সরকার আসার পরে আস্তে আস্তে দেখুন আমরা গর্ব হয় এটা। বিরোধীরা বলছে যে বিগত 6 বছরে বিজেপি প্রচার সর্বস্ব দল, আপনারা প্রচারে অনেক কিছু বলেন কিন্তু বাস্তবের মাটিতে সেগুলো হয় না। এখন কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, কোনো ধরনের পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। বিশেষ করে এডিসি এলাকাতে কোনো ধরনের নতুন কোনো পরিকাঠামো তৈরি হয়নি। বিকাশবাবু, আপনি জনজাতিদের নিয়ে বহুদিন কাজ করছেন, মন্ত্রী হওয়ার আগে থেকে আপনি জনজাতিদের মাঝে আছেন, আপনি নিজে একজন জনজাতি নেতৃত্ব। কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই মুহূর্তে জনজাতিদের প্রয়োজন, যেটা হয়েছে কি, আর না হলে আগামী দিনে কি পরিকল্পনা আছে আপনাদের? আমাদের মেইন, আমরা জনজাতিদেরকে প্রথমে আমরা শিক্ষার উপর আমরা জোর দিচ্ছি। আমি প্রথমেই বলছি যে জাতি শিক্ষায় উন্নতি হয়, এই জাতি উন্নতি হয়। শিক্ষার উপর জোর দিচ্ছি আমরা। আজকে আমাদের সরকার আসার পরে 6 বছরের মধ্যে আমরা 17টা একলব্য স্কুল পেয়েছি। এই বছর নতুন 6টা স্কুল ওপেন হচ্ছে, ভর্তি অলরেডি হয়ে গেছে ভর্তি স্কুল। আপনারা দেখুন আজকে মঙ্গিয়াকামিতে একলব্য স্কুল হয়েছে, রামচন্দ্রঘাট হয়েছে, এই সিমনা হয়েছে, সব জায়গায় প্রতি ব্লকে একটা করে একলব্য স্কুল হচ্ছে তো। বামফ্রন্ট কি বলছে যে তারা উন্নতি করছে, কিসের উন্নতি করছেন আপনারা বলুন? এতদিন জনজাতিরা 35 বছর কি করেছেন আপনারা বলুন? আমরা তো এসেছি মাত্র 6 বছর। এই 6 বছরের মাধ্যমে আমরা 3 বছর কাজ করতে সুযোগ পেয়েছি। 3 বছর করোনার মধ্যে চলে গেল। আজকে এই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই সেকেন্ড টাইম সরকার আসা 1 বছর হয়েছে। আমাদের 35 বছর আর আমাদের 6 বছর, আপনারা চিন্তা করুন কি করছি আমরা, ডিফারেন্স কি? আগে 35 বছর আমরা বাতা ছিল কত? 700 টাকা। আমাদের সরকার আসার পরে কত? 2000 টাকা ডিফারেন্স। এই 6 বছরে কত? 1300 টাকা আমরা বাড়িয়ে দিয়েছি। উন্নতি এটাকে বলে উন্নতি? ডেভেলপমেন্ট কি বলে? ডেভেলপমেন্ট এটাকে বলে না। বামফ্রন্ট মুখে বলে গরিবের সরকার। শুধু গরিব। মানুষকে গরিব বানিয়েছে, ঠকিয়েছে। কারণ সিপিএম জানে মানুষ যদি শিক্ষিত হয় তাদেরকে ঠকাতে পারবে না। মানুষকে যদি ধনী করে, মানে মানুষকে যদি স্বয়ং সম্পূর্ণ করে ঠকাতে পারবে না। তার জন্য ওরা গরিবকে গরিব বানিয়েছে, আজকে অশিক্ষিত বানিয়েছে, জনজাতিকে অশিক্ষিত বানিয়েছে 35 বছরে। তার জন্য আজকে আমি বলছি জিতেন বাবুকে, আমি মানিক সরকার চ্যালেঞ্জ দিয়ে বলছি, 100 বছর আপনারা আসতে পারবেন না এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। 20টা সিট তো আপনারা বিসর্জন দিয়ে দিয়েছে জনজাতিরা, আসবে না। কারণ বুঝে গেছে আপনাদের যে মুখে যে কথা বলে কাজে তা করে না। তার জন্য আপনাদেরকে বিদায় দিয়ে দিয়েছে জনজাতিরা, আপনাদেরকে বিদায় দিয়েছে। সিপিএম নামক এই পার্টিটা আর ত্রিপুরা রাজ্যে জনজাতিরা করবেন না। আপনাদেরকে জনজাতিরা ঘৃণা করে। ভীষণ বড় একটি অভিযোগ করলেন যে জনজাতিরা ঘৃণা করে সিপিএম কে, এবং অবশ্যই
100 বছর আত্মবিশ্বাস, আমি যেটা বলছিলাম যে আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস বিকাশ বাবুর এই মুহূর্তে এই জায়গাতে বলছেন 100 বছর, আগামী 100 বছর বামফ্রন্ট কোনো সিট দখল করতে পারবে না বিধানসভায়, জনজাতির যে কোটি সিট রয়েছে সেই সিটের মধ্যে। বিকাশবাবু, তিপ্রামথা মন্ত্রিসভায় যোগ দেওয়ায় বিজেপির একাংশ জনজাতির নেতৃত্বদের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছিল বলে শোনা গেছে, এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে এই মুহূর্তে নির্বাচনের আগে বিজেপিকে কতটা ভাবাচ্ছে? কোনো কিছু নেই, ওরা যারা বলছে এটা সিপিএম বলছে। আমাদের মধ্যে সমন্বয়ভাবে অনিমেষ বাবু এবং বিশ্বকেতু বাবু আমাদের সঙ্গে এসেছেন, ভালো কাজ করছি, আমরা একসঙ্গে কাজ করছি, কোনো ক্ষোভ নেই, মানুষ খুশি, কারণ জানে একমাত্র বিজেপি দেশকে ডেভেলপমেন্ট করতে পারবে, একমাত্র বিজেপি আমাদের ত্রিপুরা রাজ্যকে উন্নতি করতে পারবে। তার জন্যই আজকে ওরা এসেছেন, আমাদের সঙ্গে অ্যালায়েন্স করেছেন, শরিক হয়েছেন। ওরাও ভালো কাজ করছে, সুন্দর কাজ করছে। ওরা তো এসেছে কত, 1 মাসও হয়নি, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। আগামী দিন একসঙ্গে কাজ করব, উন্নতি করব, আমাদের ত্রিপুরা রাজ্যকে উন্নতি করব, ত্রিপুরাসাদেরকে উন্নতি করব। ত্রিপুরাসা এগিয়ে যাবে। ত্রিপুরাসা যে পিছিয়ে ছিল আগে 35 বছরে, যেটা 35 বছর না, শুধু আমরা এই কংগ্রেসের আমলে দেখলাম, কংগ্রেসের আমলে আমাদের জনজাতিরা কিছু করতে পারেনি। আজকে বিজেপি আসার পরে জনজাতিরা খুশি, কারণ ঘরে ঘরে জল যাচ্ছে, বিশুদ্ধ জল যাচ্ছে, সবাই ঘর পাচ্ছে, সবাই রেশন ফ্রি পাচ্ছে, সবাই শিক্ষিত হচ্ছে, সবার সুযোগ হচ্ছে। আজকে আমি হোস্টেলের কথা বলবো, আমার ডিপার্টমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই একলব্য, এটা আমার ডিপার্টমেন্ট, যেটা হোস্টেল, ট্রাইবাল হোস্টেল, এটা আগে কত ছিল, সিপিএম এর আমলে 40 টাকা ছিল, 40 টাকা এই স্টাইপেন্ড, ছাত্রদের খাওয়ার ব্যবস্থা। 40 টাকা দিয়ে কোনো কিছু হয় আজকাল? 80 টাকা করেছি, আগামী দিন এই টাকা আমি 120 টাকা করব, ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করব, ভালো খাওয়ার ব্যবস্থা করব, ভালো পড়াশোনা করার ব্যবস্থা করব। আমরা এখন শুরু করেছি এই যে টিউটার, প্রায় 500 ছেলেমেয়েরা টিউটার। আমাদের ছেলেমেয়েরা আগামী দিন যেমন গ্রামে টিউটার, প্রাইভেট টিউটার, তারা আগামী দিন আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করে আপগ্রেড করতে পারবে, ওই পড়াশোনার মধ্যে ভালো করতে পারবে, রেজাল্ট ভালো করতে পারবে। তার জন্য আমরা এই 500 জন আমরা নিয়োগ করে দিয়েছিলাম। আজকে আমাদের জনজাতিরা আজকে হোস্টেলে স্টাইপেন্ড, এই হোস্টেল, মডার্ন, আগামী দিন অনেক কিছু আমরা স্বপ্ন দেখছি আগামী দিন আমাদের জনজাতিদের জন্য। আগামী দিন আমাদের জনজাতিরা এগিয়ে যাবে, মোদিজির নেতৃত্বে আমাদের জনজাতিরা অনেক এগিয়ে যাবে। আপনি স্টাইপেন্ডের কথা বলছেন, 40 টাকা থেকে 80 টাকা করেছেন এবং আগামী দিন 120 টাকা করবেন ছাত্রছাত্রীদের জন্য। অভিযোগ রয়েছে যে স্কলারশিপ কমিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে এনআইটির স্কলারশিপ, যেটা একসময় বেশি ছিল, এখন আপনাদের আমলে কমিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ আসে। পাশাপাশি দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড বলে একটি অ্যাওয়ার্ড জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে চালু ছিল, সেটাও বিগত 6 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা এই বিষয়ে? আপনি যেটা স্কলারশিপ কথা বলছেন, স্কলারশিপ আমরা কমাইনি। কলেজে যত টাকা প্রয়োজন, কলেজ থেকে যতটুক মানে আসে এটাই স্যাংশন হয়, কলেজের কোনো কমাইনি আমরা। আমাদের এই যে আরো আমরা বাড়িয়েছি এই স্টুডেন্টের জন্য। আমরা আগামী দিন আমাদের ছেলে মেয়েদের কিভাবে আরো উন্নতি করা যায় এটা আমরা চেষ্টা করছি, দেখছি। আগামী দিন আমাদের ছেলে মেয়েরা হোস্টেলে কিভাবে আরো ভালো পড়াশোনা করতে পারবে, ভালো খাওয়ার ব্যবস্থা করবে, ভালো থাকার ব্যবস্থা করবে, এগুলো আমরা সব। এই যে আমরা ছাত্রছাত্রীদের পাশাপাশি রাজ্যে মহিলাদের উন্নয়নের জন্য ব্যাপক হারে স্বসহায়ক দলের একটা বিরাট বড় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় এই জনজাতি অংশের মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে স্বসহায়ক দলের জনপ্রিয়তাটা কেমন, এবং ওনারা কতটা করছে এই স্বসহায়ক দল, এবং তাতে কতটা লাভবান হচ্ছে মহিলারা? বিরাট উপকার পাচ্ছে আমাদের মহিলারা। আগে তো স্বসহায়ক দল তো হাতে গন্তি ছিল, আজকে আমাদের সরকার আসার পরে স্বসহায়ক দল নিজের পায়ে নিয়ে যে দাঁড়ানো হচ্ছে। আগে তো সিপিএম ছাড়া অন্যরা কেউ মানে করতে পারতো না ওই সেলফ হেল্প গ্রুপ, আজকে সবাই করতে পারছে, সবাই সেলফ হেল্প গ্রুপ করছে। সেলফ হেল্প গ্রুপ করে আজকে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে। আজকে লাখপতি দিদি হচ্ছে, লাখপতি দিদির পরে ক্রোড়পতি দিদি হবে, দ্রোণ দিদি হবে। আজকে মহিলারা খুশি, আমি গ্রামে গঞ্জে যাচ্ছি, মহিলারা খুব খুশি। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে অনেক ঋণ পাচ্ছে, ওরা বিজনেস করছে, মহিলারা অনেক আগামী দিন স্বপ্ন দেখছে।
আগামী দিন আমাদের মহিলারা করোড়পতি দিদি হচ্ছে, মহিলারা দ্রোণ দিদি হচ্ছে, মহিলারা অনেক খুশি। যুবদের কি অবস্থান এই মুহূর্তে? জনজাতিদের যে যুব ভাইয়েরা রয়েছে বা বোনেরা রয়েছে, সেখানে তাদের জন্য কি ধরনের কাজ করছেন আপনারা এবং বিজেপি সরকার কি কাজ করেছে? পাশাপাশি আগামী দিন যুবদের উন্নয়নের জন্য আলাদা করে কি পরিকল্পনা নিচ্ছেন আপনারা? আমি আমার ডিপার্টমেন্ট হতে 100 জন যুবককে আমি অটো দিয়েছি, আচ্ছা, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য, এবং এই এসটি কর্পোরেশনের মাধ্যমে স্বাবলম্বন হওয়ার জন্য। কেউ বা অটো, কেউ বা টমটম, কেউ বা হোটেল, অনেক বিজনেস করার জন্য আমাদের এই এসটি কর্পোরেশন থেকে আমরা দিচ্ছি। আগামী দিন আমাদের জনজাতিদের জন্য আমরা, আগে 5 লাখ টাকা ছিল পড়াশোনা করার জন্য, মানে স্টাডি লোন, এসটি কর্পোরেশনে এখন এটা বাড়িয়ে 10 লক্ষ টাকা করেছি। যারা ইঞ্জিনিয়ারিং পড়বে, ডক্টর পড়বে, তাদের জন্য আমরা 10 লক্ষ টাকা করেছি। ওরা স্টাডি লোন বিনা অল্প টাকা সুদ, ইন্টারেস্ট অল্প টাকায় ওরা নেবে। আগামী দিন ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে। আগামী দিন আমাদের এই এসটি কর্পোরেশনের মাধ্যমে আমরা স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমাদের যারা যুবক তাদেরকে আমি বলছি না, 100টা অটো দিয়েছি, মাগনা অটো দিয়েছি 100টা। আচ্ছা, আগামী দিন আরো আমরা এই পরিকল্পনা আছে আমাদের জনজাতিদের জন্য। আমাদের এবার যে অন্তর্বর্তীকালীন বাজেট আমরা দেখলাম কেন্দ্র সরকারের, সেই বাজেটে কৃষকদের জন্য আলাদা করে ভাবনার কথা বলা হয়েছে, কৃষকদের জন্য এবং গরিব কল্যাণ, মহিলা এবং যুবদের জন্য। কৃষক জনজাতি অংশের বহু মানুষরা কৃষি নির্ভর, এবং সেখানে বিরোধীরা প্রায় সময় অভিযোগ তোলে যে কৃষি ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধা কৃষক ভাইয়েরা বা যারা চাষবাস করেন ওনারা পাচ্ছেন না। সেখানে সেটা বীজ হোক, সেটা সার হোক, সেটা পেস্টিসাইডস হোক। পাশাপাশি জল সেচের ব্যবস্থা নেই। শুখা মরশুমে, বিশেষ করে গত মরশুমে জল সেচে খুব কষ্ট পেয়েছে, এবং যখন কোনো ঝড় ঝাপটাতে, যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন ফসল নষ্ট হয়, তার কোনো সুবিধা, তার জন্য কোনো রকম সাহায্য কৃষক ভাইরা পান না। জনজাতি অংশের মানুষদের কি অবস্থান এবং ওনারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই আপনাদের সরকারের আমলে? আগে তো কোনোদিন আমরা জনজাতিরা ভাবতেই পারছি না যে প্রধানমন্ত্রী যেটা ওই 6,000 টাকা, বছরে 6,000 টাকা কৃষক সম্মান নিধি, কৃষক সম্মান নিধি, এটারা তো সিপিএমরা তো বলতো এটা ফালতু, এটা পাবে না। কিন্তু যারা সিপিএম করছে ওরা আগে আগে হাতিয়ে নিয়েছে, যারা অন্য দল করছে ওদেরকে বলছে এটা এটা বাউথাবাজি, এটা পাবে না, পাবে না, এটা আপনাদের যে জায়গা সম্পত্তি নিয়ে চলে যাবে। এখন পর্যন্ত কোনো লোক বলতে পারবে না আমাদের এই যে কৃষক সম্মান দেওয়ার পরে কেউ কারোর জায়গা নিয়েছে। আমাদের প্রতিশ্রুতি ছিল না তো এই নির্বাচনে কৃষক সম্মান নিধি দেবে। আমরা যে সরকার আসার পরে কৃষক সম্মান নিধি দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে। বীজ, সার, অ্যাভেলেবেল বীজ, সার। আগে তো বীজ সার নিতে গেলে পার্টির লাইনে দাঁড়াতে হতো, সিপিএম এর আমলে পার্টির স্লিপ, পার্টি অফিসে যেতে হতো। আমাদের এখন তো যেতে হয় না, এখন সুস্থ বন্টন হয়েছে, সুস্থ নীতি হয়েছে। আমাদের সবার ব্যবস্থা, কি সিপিএম কি কংগ্রেস, সবাই তো পাচ্ছে বীজ, সার, সব পাচ্ছে। এখানে তো আর কোনো এই যে বিজেপি বলে কেউ নেই, সবাই পাচ্ছে। এটাই তো আমাদের সরকার, সবার জন্য সরকার, অন্তোদয়ের সরকার, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার। এমজিএন রেগার কাজ খুব বেশি নেই এডিসি এলাকাতে। প্রান্তিক এলাকাগুলোতে এমজিএন রেগার কাজ অল্প বিস্তর হলেও সেখানে মজুরি ঠিক সময় মতো পান না বলে অনেক সময় বিক্ষোভের খবর শোনা যায়। কি অবস্থান এই মুহূর্তে এমজিএন রেগার? রেগাও কাজ হচ্ছে, রেগা কাজ হচ্ছে না এমন না, রেগা আগের তুলনায় অনেক কাজ হচ্ছে এখন। আগে তো আমাদের সিপিএম এর আমলতে কাজ না করে তারা বিল হাতিয়ে নিত যে তাদের নেতারা, হ্যাঁ, আজকে সঠিকভাবে কাজ হচ্ছে। আমাদের যে সরকারের আসার পরে তো সঠিকভাবে কাজ হচ্ছে। ওরা তো 2 নম্বরই করতো, ওরা তো কাজ না করিয়েই তারা এই বিল হাতিয়ে নিত। যারা তাদের লিডার ছিল, যারা এলসি লিডার, ডিসিএম লিডার, অনেক লিডার ছিল না সিপিএম এর, সিকি আদলিনী লিডার, হ্যাঁ। আজকে আমাদের সরকার আসার পরে তো কোনো দুর্নীতি হয় না, সঠিকভাবে কাজ হচ্ছে, সঠিকভাবে পুকুর হচ্ছে, সঠিকভাবে রাস্তা হচ্ছে, সঠিকভাবে ল্যান্ড লেভেলিং হচ্ছে। কিন্তু তাদের আমলে তো ভুয়া, দুর্নীতি, হ্যাঁ, সব দুর্নীতি।
তাদের আমলে কোনো এই মানে ব্যাংকে টাকা উঠাইতো, ওই মেম্বার উঠাইতো, ওই পার্টি অফিসে নিয়ে আসার টাকা বন্টন হইতো। আজকে আমাদের মোদিজি আসার পরে যার যার অ্যাকাউন্টে সব যার যার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। দুর্নীতি হচ্ছে না তো আমাদের বিজেপি আসার পরে। ওরা তো সাগরে বাঁচছে যে দুর্নীতির মধ্যে। বিকাশবাবু, আমি আবার একটু আসি আমাদের যেহেতু নির্বাচন সম্মুখে, আপনি পশ্চিম ত্রিপুরা আসনের কথা বলছিলেন, প্রার্থীর কথা বলছিলেন যে মুক্তিদাতা ত্রিপুরা, মুক্তিদাতা বিপ্লব কুমার দেব আপনার ভাষায়, উনি এবার প্রার্থী। এখন কথা হচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনে আপনাদের বিপক্ষে রয়েছে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। কংগ্রেস দাবি করে যে জনজাতিদের জন্য আসল কাজ কংগ্রেস করেছে। কংগ্রেসের আমলে এডিসি গঠন হয়েছে, কংগ্রেসই 17টা থেকে 3টে সিট বাড়িয়ে 20টা জনজাতিদের সংরক্ষিত সিট করেছে। তো কংগ্রেস করেছে জনজাতিদের জন্য, তাদের আমলে উন্নয়ন হয়েছে। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী এবার যেহেতু রয়েছে, সেখানে জনজাতি ভোট, একটা সিংহভাগ জনজাতি ভোট রয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে। সেই ভোটটা কতটা প্রাইম ফ্যাক্টর হবে বলে আপনারা মনে করেন, এবং সেই ভোটটা জনজাতি পশ্চিম ত্রিপুরা আসনে জনজাতি ভোট আপনারা কেন পাবেন বলে মনে করছেন? আশিস বাবু, আপনি যেটা আশা করছেন এই আশাটা করবেন না। ইলেকশনের দিন আপনারা দাব্বাটা খালি হবে। জনজাতির বুথ দেবে না তো আপনাদেরকে। কংগ্রেস সিপিএমকে আমরা ঘৃণা করি, আপনাদেরকে ঘৃণা করি। কারণ আমরা যে জনজাতিকে যেভাবে ঠকাইয়েছেন, সিপিএম কংগ্রেস যেভাবে ঠকিয়েছেন, আশিস বাবু আপনি বলে যাবেন না। আপনারা জনজাতির জন্য আপনারা কি করেছেন? কিছু করেনি আপনারা। আজকে আমাদের সরকার মোদিজি আসার পরে আমাদের জন্য, জনজাতিদের জন্য অনেক কিছু করছে। আপনারা যে জিনিস করতে পারেন নাই, 70-75 বছর করতে পারেন নাই, আমাদের জনজাতির জন্য মোদিজি আসার পরে, আমাদের মুক্তিদাতা বিপ্লবজি 18 নির্বাচনের পরে, আমাদের বিপ্লবদা আসার পরে আমাদের অনেক কিছু হয়েছে। আমাদের রীতি নীতি, আমাদের যা ভাষা সংস্কৃতি সব ফিরে পেয়েছি আমরা। আমরা গর্ব, আমরা জনজাতির গর্ব, মোদিজির উপর আমরা গর্ব। তার জন্য জনজাতিরা 100% বিজেপিকে বুথ দিবে। আপনাদেরকে বুথ দেবে না, আপনাদেরকে বুথ দেবে না। আমি বলছি তো, আপনারা উপরে উপরে আতাত করেছেন, অশুভ আতাত করেছেন, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে আতাত করেছেন। মানুষ, নিচের মানুষ আপনাদেরকে বুথ দেবে। আপনাদের ঘৃণা করে মানুষ, যারা নিচের লেভেল, গ্রাউন্ড লেভেলের মানুষ আপনাদেরকে, যারা সিপিএম করে কংগ্রেস করে, বুথ দিবে না তো আপনাদেরকে। কেন বুথ দেবে আশিস বাবু বলুন? সিপিএম এর আমলে আপনার সাথী ভাই কতজন মারা গেছে আপনার বলুন? সাউথ ত্রিপুরা কতজন মারা গেছে, আজকে তাদের সঙ্গে আপনারা আতাত করছেন বলুন? আপনি এই জবাব আপনাদের ভোটের বাক্স দিন আপনারা পাবেন। আশিস বাবু, আপনি বলছেন যে জনজাতিরা বুথ দিবেন, বাঙালিরও আপনাকে বুথ দেবে না। আপনার বাক্স খালি যাবে, বাক্সটা খালি হবে আশিস বাবু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা সিপিএম করে কংগ্রেস করে আপনাকে ভোট দেবে না। কারণ আপনাদের এই জোট মানুষ মেনে নিতে পারছে না। আপনাদের জোট এটা অশুভ জোট। মানুষ জবাব দিবে। কংগ্রেস সিপিএম এর হাতে খুন হয়েছে, সিপিএম কংগ্রেসের হাতে খুন হয়েছে। কত ভাই শেষ, কত মা শেষ, কত স্ত্রী শেষ, কত সন্তান শেষ। মানুষের চোখের জল এখনো যায়নি। ভুলে যাবেন না আশিস বাবু, পাবেন না আপনাদের বাঙালি ভোট প্লাস ট্রাইবেল ভোট, জনজাতির ভোট। জনজাতিরা আপনাদেরকে ভোট দেবে নাই, দেবে না। কেন দেবে আপনাকে ভোট? কি করছেন বলুন আপনারা? আমাদের এই ত্রিপুরার জন্য কি করছেন আপনারা বলুন? কিছু করে নাই। তাই জনজাতিরা আপনাদেরকে শিক্ষা দেবে, বাঙালিরাও আপনাদেরকে ভোট দিবে না। আপনাদের ভোট বাক্স 19 তারিখ রেজাল্ট হবে, রেজাল্টের দিন দেখবেন আপনার বাক্স খালি। বিকাশবাবু, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী নিয়ে অনেক জল্পনা কল্পনা আমরা শুনেছিলাম, শোনা গেছে, তখন এটা কান পাতলি অনেক কিছু শোনা গেছে। রাজ পরিবারের কন্যা মথা সুপ্রিমোর দিদি পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন। এখন সেটার পর বিরোধীরা বিজেপির জনজাতি নেতৃত্বদের দক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন, বলেছেন কি এমন কি কোনো বিজেপির মধ্যে নেতৃত্ব ছিল না যিনি জনজাতিদের পূর্ব আসনে লিড করতে পারেন। এবং প্রশ্ন উঠেছে ত্রিপুরামথার নেতৃত্বদের গুরুত্ব নিয়েও। বলছেন ত্রিপুরামথা যারা করছেন, যেখানে সিনিয়র লিডাররা যারা ছিলেন, ওনাদের বাদ দিয়ে কেন একজন বাইরে থেকে উড়িয়ে আনা হলো যিনি প্রার্থী হলেন। এখন কথা হচ্ছে, এই যে বিরোধীদের এই প্রচার, তা জনজাতি অংশের মানুষের মনে কতটা প্রভাব ফেলবে এবং ভোট বাক্সে তার কেমন প্রভাব পড়তে পারে? কিছু হবে না। যারা বলছে অবাস্তব কথা বলছে,
কৃতি দেবী কি এটা এই ছত্তিশগড়ের মেয়ে নাকি? আরে ওর বাবার নাম কি? কিরিট বিক্রম দেববর্মা, এখানের মেয়ে, এখানের রাজ ফ্যামিলির মেয়ে, বিয়ে হয়েছে ছত্তিশগড়, বিয়ে হয়েছে বলে কি এই ত্রিপুরা মেয়ে হয় না কি? আমাদের আগরতলার মেয়ে, রাজ ফ্যামিলির মেয়ে। আমি যদি বিয়ে করতাম এই পাঞ্জাবে, তে আমি কি পাঞ্জাবি হয়ে যেতাম? এটা তো অবাস্তব কথা। এখানের ভূমিপুত্র আমাদের এই যে আমাদের প্রার্থী, কোনো বিভ্রান্ত করবেন না। শুধু এটা সিপিএম বিভ্রান্ত করছে, কংগ্রেসের বিভ্রান্ত করছে। ভোট আমাদের বিজেপিকেই দিবে, মোদিজিকেই দিবে। আগামী দিন সবচেয়ে রেকর্ড ভোট, নজিরবিহীন ভোট পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আপনারা মিলিয়ে নেবেন। ইলেকশন রেজাল্টের দিন সবচেয়ে এই যে ইতিহাস তৈরি হবে, এবার ইতিহাস তৈরি হবে। কোনোদিন কেউ ভোট পাবে না, এত ভোট পাবে তারা দুজন, একদিকে মুক্তিদাতা, একদিকে রাজ ফ্যামিলি। হবে মুক্তিদাতা বিপ্লবজিত ইতিহাস তৈরি করবে। আশিস বাবু তো এখানে দ্বারের কাছে যেতে পারবে না, ডুঙ্গাটা খালি হবে, বাক্স ভোটের বাক্স খালি হবে, কেউ ভোট দেবে না। পূর্ব ত্রিপুরা আমাদের এই প্রার্থী বিপুল ভোটে ইতিহাস তৈরি হবে এবার। বিকাশবাবু, বিজেপি সরকারের জনজাতি কল্যাণমুখী প্রকল্পের পর ত্রিপুরা আলাদা করার বা আলাদা ত্রিপুরা রাজ্যের দাবি কি আর কোনো গুরুত্ব থাকছে বলে মনে হয়? কারণ আপনারা বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, অন্যদিকে আপনাদের সঙ্গী বা জোট সঙ্গী, আপনাদের যার সঙ্গে অ্যালায়েন্স করলেন ত্রিপুরা মধ্যে কিন্তু বলছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ওনারা এখনো ছাড়েননি। তো বিজেপি সরকার এত যদি জনজাতি কল্যাণমুখী প্রকল্প করে থাকে, তাহলে আলাদা রাজ্যের কি প্রয়োজন? ওদের কারণেই তো হয়েছে, সিপিএম এর কারণেই হয়েছে। সিপিএম আমাদেরকে বঞ্চিত করার পরে এত বঞ্চিত করেছে, জনজাতিদের এত বঞ্চিত করেছে, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, শিক্ষা দীক্ষা সব দিকে বঞ্চিত। তার জন্য বাধ্য হয়ে আমাদের জনজাতি ভাইরা এই দাবিটা স্লোগানটা করেছে, আমাদের জনজাতি ভাইরা। সিপিএম রে এত বঞ্চিত করেছে, এই কংগ্রেসের এত বঞ্চিত করেছে আমাদেরকে, এত জনজাতিকে এত বঞ্চিত করেছে, এত শোষিত লাঞ্ছিত করেছে, এত শোষণ করেছে আমাদের এই সিপিএম নামক একটা পার্টি। আজকে মোদিজি আসার পরে আমাদের জনজাতিরা আজকে শিক্ষায় কোন, সব দিকেই বলুন, রাস্তা কোন, পানীয় জল বলুন, গড় বলুন, সব বলুন, আজকে আমাদের সবকিছু হয়েছে। মোদিজি আসার পরে আমাদের সবকিছু হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সবকিছু হচ্ছে। মোদিজি আপনি দেখবেন ইলেকশনের পরে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের মধ্যে আরবার মোদিজি আছে, इस बार 400 पार। मोदी जी है तो मुमकिन है, मोदी जी के গ্যারান্টি আছে মোদি জি 400 পার হবে, আমাদের ত্রিপুরা রাজ্যে উন্নতি হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, আমাদের জনজাতির জন্য অনেক কিছু হবে। এটা আমি বলছি না, আগামী দিন দেখবেন আপনারা। আমাদের জনজাতিরা এখন বহুত খুশি। আগে যেভাবে সিপিএম আমাদের শোষণ করেছে, এখন আমাদের সরকার আসার পরে অনেক জনজাতির ভাইরা খুশি, কারণ ঘরের ব্যবস্থা হয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, রাস্তার ব্যবস্থা হয়েছে, স্কুলের ব্যবস্থা হয়েছে। রাবার মিশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাবার মিশন মধ্যে স্বাবলম্বন করার জন্য রাবার দিচ্ছে, ঘরে ঘরে রাবার দিচ্ছে। এবারও আমি রাবার দিচ্ছি আমার যে ব্লকের মধ্যে, সব সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় 2-3 হাজার ফ্যামিলি রাবার দিচ্ছি, সবাইকে দিচ্ছি। গতবারও দিয়েছি, এবারও দেব, জনজাতিদের স্বয়ংসম্পূর্ণ করার জন্য। বিজনেস, এই রাবার, শিক্ষা দীক্ষা, এটাই তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। জনজাতিরা খুব খুশি আছে, এই সিপিএমকে বিশ্বাস করে না, কংগ্রেসকে বিশ্বাস করে না। আগামী দিন আমরা মোদিজিকে বিশ্বাস করি, মোদিজির উপরে থাকবো, আমাদের মুক্তিদাতা মোদিজি। লোকেশবাবু, এই যে প্রতিশ্রুতির কথা যখন আপনারা বলেন 2018 ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি আপনারা রাখেননি, এই অভিযোগ প্রতিনিয়ত বিরোধীরা করেন, এটা বিগত 6 বছর ধরে ওনারা করছেন। এখন কথা হচ্ছে যে এবারের নির্বাচনে আবারও মোদি কি গ্যারেন্টি আপনারা বলছেন, আপনারা প্রচার করছেন। অন্যদিকে বিরোধীরা বলছে যে দেশ বাঁচাবার লড়াই, গণতন্ত্র বাঁচাবার লড়াই, সংবিধান বাঁচাবার লড়াই। তো তৃতীয়বার ক্ষমতায় আসবেন বলে আপনি আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি এই যে বিরোধী মঞ্চ এক জায়গায় এলো, শুধু আমাদের রাজ্যে নয়, গোটা দেশে বিরোধী মঞ্চ এক জায়গায় আসাতে বিজেপির জন্য লড়াইটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে?
বিজেপির জন্য কোনো চ্যালেঞ্জ নাই, মোদিজির কাছে কোনো চ্যালেঞ্জিং বলতে নাই। মোদিজিই একমাত্র আছে ভারতবর্ষের মধ্যে লিডার, আর বাকি কোনো লিডার নেই। আপনি দেখবেন মোদিজিই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে। যতই জোট করুক না কেন, মোদিজিকে কেউ হারাতে পারবে না, কারণ মোদিজির উপর মানুষ ভরসা আছে। মোদিজির উপরে মানুষ ভরসা আছে। মোদিজি আসার পরে আজকে ভারতবর্ষ দেখুন আজকে কি হচ্ছে। আগে দিল্লি বুম ফুটতো, দিল্লি এই পাকিস্তান আক্রমণ করত। আজকে সাহস করে পৃথিবীর মধ্যে আগামী দিন শুধু ভারতবর্ষ না, পৃথিবীকে নেতৃত্ব দেবে মোদিজি। শুধু ভারতবর্ষ না, পৃথিবীকে নেতৃত্ব দেবে। তাই মোদিজিকে মানুষ সবাই ভরসা করছে, তার জন্য আগামী দিন মোদিজি আসছে। মোদিজি ছাড়া কোনো বিকল্প নেই। মোদিজি ভারতবর্ষের মধ্যে একমাত্র মোদিজিই আছে আমাদের ভারতবর্ষ। শুধু ভারতবর্ষ না, আমি বলছি ভারতবর্ষ না, আগামী দিন আমাদের নেতৃত্ব দেবে, বিশ্বকে নেতৃত্ব দেবে মোদিজি। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। কেন্দ্রে বিজেপি তৃতীয়বার ক্ষমতা এলে রাজ্য কিভাবে লাভবান হবে এবং মানুষের কাছে আপনারা কিসের নিরিখে ভোট চাইছেন এবার লোকসভা নির্বাচনে? আমাদের তো ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্টের উপর শান্তি সম্প্রীতি উন্নয়ন হচ্ছে, মানুষের গ্যারান্টি দিচ্ছি, সবার জন্য গ্যারান্টি দেওয়া হচ্ছে, সেফটির জন্য গ্যারান্টি দেওয়া হচ্ছে। মোদিজি আসার পরে সেফটি সবার জন্য সেফটি হয়েছে, গ্যারান্টি হচ্ছে, মানুষের জন্য গ্যারান্টি হচ্ছে, উন্নতি হচ্ছে। এটাই তো মানুষ চায়। সেফটি, মানুষের জন্য সেফটি চায়, গ্যারান্টি চায়, মানুষের জন্য গড় চাই, মানুষের জন্য জল চাই, মানুষের জন্য খাদ্য চাই, স্বাস্থ্যের ব্যবস্থা চাই। এটাই তো গ্যারান্টি। গ্যারান্টি है भाई, গ্যারান্টি। মোদি গ্যারান্টি, মোদি है তো মুমকিন है, সবটাই সম্ভব। 70-75 বছর আপনি কথা ভাবুন যে এই যে আমাদের রাস্তার কথা, ন্যাশনাল হাইওয়ে আজকে গুয়াহাটি হয়ে শিলং হয়ে, যেটা ধর্মনগর হয়ে আগরতলা আসা, বর্ষা হলে 10 দিন 20 দিন 1 মাস বন্ধ থাকতো। আজকে দেখুন রাস্তা, দেখুন রাস্তা, হাইফাই রাস্তা মোদিজি আসার পরে। এটাই তো সম্ভব, এটাই তো মানুষ ভরসা করছে। মোদিজি আসার পরেই তো সব ভরসা হচ্ছে। গ্রামে 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 কারেন্ট যাচ্ছে, সোলার লাইট যাচ্ছে, সোলারের জল হচ্ছে, ক্ষেতের মধ্যে সোলারের মাধ্যমে জল কৃষকরা পাচ্ছে। এটাই তো গ্যারান্টি, মোদিজির গ্যারান্টি। তার জন্যই তো মানুষ বিশ্বাস করে দেখি তো আজকে তৃতীয়বার যেন মোদিজি আসবে। তৃতীয় জন মুজবে আসবে মানে প্রচুর সংখ্যা নিয়ে, আরো বেশি সংখ্যক নিয়ে মোদিজি আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু, আজ অসংখ্য ধন্যবাদ থাকার জন্য, সময় দেওয়ার জন্য। নমস্কার। আপনাকে আবারও নতুন বছর অনেক শুভেচ্ছা। নতুন বছর শুভেচ্ছা রইল আপনাদের কাছে। দর্শক বন্ধুরা, রাজ্যে পালাবদল হবার পর সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে লাভার্থী হয়েছে প্রচুর মানুষ। তার মধ্যে একটা বিশাল অংশের জনজাতি নাগরিকরা রয়েছেন, এমনটাই দাবি করছেন বিজেপি নেতৃত্বরা। তবে কি ভাবছে গণদেবতারা তা অবশ্যই জানা যাবে চৌঠা চোখ। তাই নির্বাচনের নানান দিকে নজর রাখছি আমরা। আপনারা নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।